আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনায়েজ টিউটোরিয়ালের টিম ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 3টা অধ্যায়ের একটা প্যাকেজ নিয়ে এসেছি। এই প্যাকেজটা নিয়ে টোটাল আমাদের 14টা ক্লাস হবে। আমরা যেখানে আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আমরা এই সমস্ত ক্লাস, অর্থাৎ যেগুলো আমরা মেইন পড়া, এই ক্লাসগুলো করব আমরা মূলত বই, আর যেগুলো রিভিশন ক্লাস, এই ক্লাসগুলো আমরা করব স্লাইডে। তো যাই হোক, কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা এই ক্লাসগুলো এতদিন শুরু করতে পারি নাই। ইনশাআল্লাহ আজ থেকে শুরু হচ্ছে। তো চলে যাই বইয়ে। দেখো, আজকের থাম্বনেল হচ্ছে আমাদের এটা, অর্থাৎ পার্ট 1। আজকে তোমাদের পার্ট 1 নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী, এই কালারের একটা বই তোমার কাছে আছে, তাই না? এজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইউ হ্যাভ আ বুক, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমার কাছে এই বইটা আছে। দেখো, এখানে কিছু কিছু আছে, এগুলো আমাদের দেখার দরকার নাই, এগুলো তোমরা ছোটবেলা থেকে দেখে আসতেছো। দেখো, প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস, অর্থাৎ সমাজ বিবর্তনের ইতিহাস নিয়ে আজকে আমাদের ক্লাস। আমাদের যে সমাজ, এই সমাজটা কি, এটা কিভাবে বিবর্তন হলো, এটা কোথা থেকে আসলো, এইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ক্লাসে একটু মনোযোগটা বাড়াও, তাহলে ক্লাসটা তোমারও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস, অর্থাৎ এই যে সমাজ, আমাদের যে বর্তমান সমাজ, এই সমাজটা বিবর্তন। বিবর্তন মানে কি? পরিবর্তন। অর্থাৎ কোন জিনিস যখন পরিবর্তিত হতে হতে এমন এক ধরনের পরিবর্তন হয় যা তার পূর্বের বৈশিষ্ট্যের সাথে মিলে না, তখন তাকে বলা হয় বিবর্তন। আর সমাজ কি? সমাজ হলো মিলেমিশে বসবাসরত একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। তাহলে যদি প্রশ্ন আসে সমাজ কি, তাহলে তোমাকে লিখতে হবে মিলেমিশে বসবাসরত একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। আর যদি বলে বিবর্তন কি, বিবর্তন হলো এমন এক ধরনের পরিবর্তন যা পরিবর্তিত হতে হতে তার পূর্বের বৈশিষ্ট্যের সাথে আর কোনো মিল থাকে না। ইতিহাস, ইতিহাস হচ্ছে সবকিছু আদিম জিনিস নিয়ে যেখানে আলোচনা করা হয়, এটা হচ্ছে ইতিহাস। এই যে ইতিহাস, হিস্টরি। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, এটা একটু মনে রাখবা, এগুলো সাধারণ নলেজ। দেখো, আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে মানুষ রয়েছে না? পৃথিবীর বর্তমান জনসংখ্যা 720 কোটি, তাই না? পৃথিবীর বর্তমান জনসংখ্যা 720 কোটি। এখন আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, শুধু মানুষ আর মানুষ। তুমি তোমার চারপাশে দেখবা, তুমি যদি বিকাল বেলা একটু রাস্তায় হাঁটতে বের হও, তাহলে দেখবা মানুষের যে ভিড়, এই মানুষ কি এমনি এমনি হয়েছে? এই মানুষগুলো কেন একে অপরের উপর নির্ভরশীল? এই মানুষগুলো কেন একে অপরের বিপরীতে এগিয়ে আসে? এই মানুষের মধ্যে কেন মনুষ্যত্ব কাজ করে? এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর নানা প্রজাতির গাছপালা, গাছপালা আছে না? জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী, জীবজন্তু আছে, সামুদ্রিক প্রাণীও আছে। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। এখন আমরা যেভাবে এই পৃথিবীকে উপভোগ করি, যেভাবে আমাদের এই বর্তমান পরিবেশগুলোকে আমরা উপভোগ করি, প্রাচীনকালের মানুষ ঠিক এগুলোকে এইভাবে উপভোগ করতো না। কারণ তাদের কাছে কি ছিল না? তাদের কাছে যথাযথ প্রযুক্তি ছিল না। যথাযথ প্রযুক্তি না থাকার ফলে তারা কি হইতো, তারা যখন কোনো প্রাণী তাদেরকে আক্রমণ করত, তাদের কাছে হাতিয়ার ছিল না। এই হাতিয়ার না থাকার কারণে তারা, অর্থাৎ সেই পশুর আক্রমণের শিকার হইতো। এটাকে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। এবার বলছে অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। অর্থাৎ মনে করো, আমার কাছে কোনো কিছু আছে, তোমার সেটা প্রয়োজন, আবার তোমার কাছে কিছু আছে, সেটা আমার প্রয়োজন। তোমার যেটা আছে সেটা তুমি আমাকে দিলা, আমার যেটা আছে এটা আমি তোমাকে দিলাম। ঠিক এইভাবে মূলত সমাজের সৃষ্টি। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ, তাই না? পরস্পরের সাথে সম্পর্ক তুলতে গিয়ে মানুষ কি গড়ে তুলেছে? সমাজ গড়ে তুলেছে। শুধু মানুষ নয়, অর্থাৎ শুধু মানুষ নয়, পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। তুমি যদি একটা পিঁপড়ের দলকে দেখো, সেই পিঁপড়ের দলকে দেখবা যে তারা দলবদ্ধভাবে চলছে, তাদের সামনে একজন রানী আছে, তাই না? ঠিক এইভাবে তারা কি করে? দলবদ্ধভাবে জীবন ধারণ করে। যেমন হাতি দল বেঁধে চলাফেরা করতে ভালোবাসে,
কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। মৌমাছিরা মৌচাক এবং উইপোকা ঢিবি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে বসবাস করে। বাংলাদেশে সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি, কিভাবে তা গড়ে উঠেছে, এই অধ্যায় পাঠগুলোতে আমরা তা জানবো, তাই না? দেখো, পার্ট একে কি? সমাজের ধারণা, অর্থাৎ এই যে সমাজ, এই সমাজ কোথা থেকে আসলো? মানুষ একাকী বাস করতে চায় না। মানুষ কি একাকী বাস করতে চায়? অবশ্যই না। মানুষ যদি একাকী বসবাস করত, তাহলে আজকে আমাদের বর্তমান এই পরিবার, বর্তমান এই সমাজ, বর্তমান এই দেশ গড়ে উঠতো না, তাই না? মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্যই সবাই দলবদ্ধভাবে বাস করে। অর্থাৎ মনে করো, যখন একজন মানুষ একটা এলাকায় বসবাস করে, মনে করো একজনের মানুষ আছে, তখন যদি তার উপর কোনো পশু পাখি আক্রমণ করে, তাহলে কি সে বাঁচবে? অবশ্যই বাঁচবে না। আর যখন কয়েকজন মিলে থাকবে, তখন তাকে যদি আক্রমণ করে ফেলে, তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো লোকটা থাকবে। যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। অর্থাৎ সমাজের মানুষের সম্পর্ক ঠিক এইরকম, মিলেমিশে থাকা। এটা আমি আগে বলছি, মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। অর্থাৎ মিলেমিশে যারা বসবাস করে, এই একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে। অর্থাৎ সমাজকে পরিচালনা করার জন্য সবারই সংঘবদ্ধ হওয়া প্রয়োজন। ঠিক আধুনিক এই সমাজে তার জন্যই তৈরি হয়েছে পরিবার, গোত্র, ক্লাব, সমিতি বা সংঘ। পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি, তাই না? মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা একরকম পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। অর্থাৎ পরিবার কখনো একজন মানুষে গড়ে ওঠে না। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। অর্থাৎ পরিবার থেকে আস্তে আস্তে সমাজের ধারণা বিবর্তিত হয়েছে, তাই না? পরিবার থেকে আস্তে আস্তে সমাজ বিবর্তনের ধারা পরিবর্তিত হয়েছে। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। অর্থাৎ প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। কেন ছিল না? কারণ প্রাচীনকালে সমাজ গঠনের জন্য মানুষ আগে যাযাবরের মতো বসবাস করত। এই যাযাবরের মতো বসবাস করার থেকে তারা প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। ঠিক এইভাবেই তারা একতাবদ্ধ হয় এবং পরবর্তীতে কি করে? সমাজ গঠন করে। মানুষের প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে, তাই না? কোনোভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, অর্থাৎ পরিবার থেকে জাতি, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। ঠিক এভাবে কি হয়েছে? ক্ষুদ্র থেকে, অর্থাৎ ছোট সমাজ থেকে বড় সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। অর্থাৎ সমাজের বৈশিষ্ট্য হলো দুইটি। এক, এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, তাই না? আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। অর্থাৎ অনেক লোক যখন একত্রিত হয়ে বসবাস করে, তখন সেটা হচ্ছে সমাজের প্রথম বৈশিষ্ট্য, বহু লোকের সংঘবদ্ধ হয়ে বসবাস। আর দ্বিতীয়টা হচ্ছে তারা যে সংঘবদ্ধ হয়েছে, তাদের নিশ্চিত কোনো কিছুর প্রয়োজন, এই জন্য হয়েছে। ঠিক এটাকে বলা হয়েছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ক বুঝি। অর্থাৎ সমাজ বলতে আমরা বুঝি মানুষের অন্তর্মিলের যে একটা সম্পর্ক, এটা, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। এবার আসি পার্ট 2। ইনশাআল্লাহ এই পার্ট 2 দিয়ে আজকে শেষ করব। পার্ট 2, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। প্রকৃতি কি?
যা মানুষ সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তার দান, তাই হচ্ছে প্রকৃতি। ভৌগোলিক কি? অবস্থানগত যে একটা পরিবেশ, এটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে না, আবার অনেক ক্ষেত্রে পরিবেশেই তাকে নিয়ন্ত্রণ করে। এই লাইনটা তোমরা অনেকে বোঝো না। অর্থাৎ জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ তুমি পরিবেশে বসবাস করবা, পরিবেশটাকে তোমার নিজের মতো করে তৈরি করে নাও। আবার অনেক ক্ষেত্রে কি হয়, পরিবেশে তাকে নিয়ন্ত্রণ করে। আবার এমন অনেক দুর্যোগ আছে যে দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, যেমন ভূমিকম্প। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। কিভাবে করে? যাতায়াতের সুবিধা আছে। এবার দেখো, পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু সভ্যতা অর্থাৎ সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। এগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে, অর্থাৎ বাংলা অঞ্চলের যে সভ্যতা, বঙ্গ, সমতট, এগুলো কি করে? গঙ্গা নদীর অববাহিকায় বিকাশ লাভ করে। আবার কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে, অর্থাৎ কোন অঞ্চল ঠিক কতখানি অর্থনৈতিক উন্নত তা নির্ভর করে সেই এলাকার মানুষের পেশার উপর। যেমন খনি অঞ্চলের খনি শ্রমিক, শিল্প এলাকার শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ হলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার, অর্থাৎ যাতায়াতের সুবিধার জন্য লঞ্চ ও স্টিমার ব্যবহার করা হয়। আবার কোন কোন এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি, তাই না? এবার বলছে কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। কুটির শিল্প কি? যখন ক্ষুদ্র পরিসরে কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ গড়ে ওঠে তখন তাকে বলা হয় কুটির শিল্প। বলছে নদীবহুল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতি বাস করে, অর্থাৎ নদী থাকার কারণে এবং আবহাওয়া ভালো হওয়ার কারণে ঢাকার ডেমরায় কি করে? তাঁতিরা বাস করে। এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি, তুঁত গাছের পোকা দিয়ে তৈরি করা হয়। তুঁত গাছের পোকা থেকে এখানে রেশম উৎপাদন করা হয়। তা বলছে এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছের রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, এগুলো হচ্ছে বিখ্যাত জিনিস, এগুলো একটু আন্ডারলাইন করে রাখবা। মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি প্রভৃতি ওই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। অর্থাৎ তুমি যে এলাকায় বসবাস করো, দেখবা সে এলাকায় কিছু না কোনো একটা জিনিস বিখ্যাত আছে। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল, তাই না? এবার বলছে পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। অর্থাৎ পোশাক, ঘরবাড়ির বৈশিষ্ট্য, অর্থাৎ ঘরবাড়ি ঠিক কেমন এবং পোশাক পরিচ্ছদ কেমন, এটা নির্ভর করে কি করা হয়? এটাও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, আর গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করে কাঠ দিয়ে, অর্থাৎ তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। যেসব এলাকায় যোগাযোগ ও ব্যবস্থা উন্নত সেখানে সহজে শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। অর্থাৎ যেখানে নদী থাকে, যেখানকার যাতায়াত ব্যবস্থা সহজলভ্য, সেখানে শিল্পায়ন গড়ে ওঠে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।